নির্বাচনের আগে রাজনীতি যদি মানুষের জনসমর্থনের খেলা হয়, তাহলে নিশ্চিতভাবে নির্বাচনের পরে সেটা শুধুমাত্রই একটা সংখ্যার লড়াইয়ে পৌঁছে যায়। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে 272-এর ম্যাজিক সংখ্যার থেকে কিছু কম আসন পেলেও এনডিএ কিন্তু ম্যাজিক ফিগারের থেকে বেশি আসন অর্থাৎ 292টা আসন পেয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে। এবং এ নিয়ে যথারীতি কংগ্রেস, যারা কন্টিনিউয়াসলি পরপর 3বার 100-র নিচেই তাদের সংখ্যাকে নিয়ে আসতে পেরেছে, তারা মকিং করতে ছাড়ছে না এককভাবে 240 আসন পাওয়া বিজেপিকে। অন্যদিকে এনডিএ নির্বাচনের পর ক্রমাগত তাদের সংখ্যা কিন্তু বাড়িয়েই চলেছে। এবং আপনাদের আমি বলেছিলাম হয়তো কিছুদিনের জন্য অপেক্ষা করুন কিংবা কয়েক মাস বা কয়েক বছর, দেখবেন যে চিত্রটা এই মুহূর্তে রয়েছে তার থেকে সম্পূর্ণরূপে পাল্টে যেতে পারে। এমনটাও হতে পারে যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। কিন্তু সেই গল্পে না গিয়ে আপাতত যে খবরটা আপনাদের সামনে ব্রেক করতে চলেছি, আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে ন্যাশনাল লেভেলের একটা মিডিয়া থেকে দাবি করা হয়েছে যে এই মুহূর্তে এনডিএ তাদের প্রাপ্ত আসন সংখ্যা 2024-এর লোকসভা নির্বাচনে 292-এর থেকে আরও বেশি 11টি আসন কার্যত নিশ্চিত করেছে। এবং সেই 11টি আসন নিশ্চিত করার পর এই মুহূর্তে এনডিএর সংখ্যা দাঁড়িয়েছে 301। অর্থাৎ আপকিবার 300 পার ইতিমধ্যেই অ্যাচিভ করে ফেলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বলে একটা ন্যাশনাল মিডিয়ায় দাবি করা হয়েছে। আসুন প্রথমে সেই মিডিয়ার তথ্য আপনাদের সামনে দিয়ে রাখতে চাইছি এবং রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে এই খবর। দেখতেই পাচ্ছেন টাইমস নামে ছাপা হয়েছে, সেখানে বলা হয়েছে আপকি বার কোয়ালিশন সরকার, এনডিএ ট্যালি রেজ টু 303। আসুন আপনাদের পড়ে শোনাই। আফটার কাউন্টিং অফ ভোটস কনক্লুডেড that election results were declared, the BJP had emerged as the largest single party with 240 Lok Sabha seats, just falling 32 seats short of the majority mark, with NDA partners TDP and JDU's 28 seats and support from the other allies in the coalition. The NDA had suppressed the required majority of 272, making the tally 292. After new support from small parties and independent candidates, BJP-led NDA now stands 300 par. অর্থাৎ বাংলায় আপনাদের যদি বলি যে বিজেপি 2024-এর লোকসভা নির্বাচনে এককভাবে 240টি আসন পেয়েছিল, যেটা গোটা ভারতের নিরিখে সব থেকে বেশি আসন একটি দলের কাছে, এবং বিজেপির ধারে কাছে কেউ পৌঁছাতে পারেনি। এবং তা সত্ত্বেও বিজেপি ম্যাজিক ফিগার 272 ক্রস করতে পারেনি। তাদেরকে সাপোর্ট দিয়েছে টিডিপি এবং জেডিইউ দুজনের সম্মিলিত সিট 28। এছাড়াও ছোট ছোট দল এবং ইন্ডিপেন্ডেন্ট পার্টি তারা বিজেপিকে সাপোর্ট করে নাম্বারটা পৌঁছে গিয়েছিল 292-এ, যেটা ম্যাজিক ফিগার 272কে ক্রস করে যাওয়ার জন্য আরও একবার মোদির নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে এনডিএ। কিন্তু তারপরেও আরও যে সমস্ত ছোট ছোট পার্টি রয়েছে বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট রয়েছে, এই রকম 11 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এবং ছোট ছোট পার্টি তারা তৈরি হয়ে রয়েছে বিজেপিকে সাপোর্ট করার জন্য বাইরে থেকে। এবং সেই সংখ্যাটা কাউন্ট করলে 11 আরও প্লাস করলে 292 প্লাস 11 হলে নাম্বারটা 303 হয়ে যায়, এমনটাই বলছে কিন্তু টাইমস নাও। দেখুন, আপনাদের আমি বলছিলাম যে রাজনীতির চাণক্য অমিত শাহ চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে এমনটা নয়। এর উদাহরণ হিসাবে আপনাদের বলেছিলাম, যদি একটা আঞ্চলিক পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেসের এত বড় ক্ষমতা থাকে যে রাতারাতি মেঘালয়ে বিধানসভার সবগুলো কংগ্রেসীদের ভাঙিয়ে নিয়ে গিয়ে তারা রাতারাতি বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, সেখানে এত বড় একটা জাতীয় দল হয়ে অমিত শাহ হাত গুটিয়ে বসে থাকবে এমনটা নিশ্চিতভাবে নয়। বিশেষ করে যারা ইন্ডিপেন্ডেন্ট রয়েছে তাদের দেখুন যথেষ্টই কারণ রয়েছে সরকার বা যারা সরকার গড়বে তাদের কাছাকাছি থাকা। তারা কোনোদিনই বিরোধী দলের সঙ্গে থাকতে চাইবে না, এই কারণে, কারণ বিরোধী দলের সঙ্গে থেকে পাওয়ার কিছু নেই, বরঞ্চ হারানোর অনেক কিছু রয়েছে। কিন্তু যদি পাওয়ার সেন্ট্রিক হয়, যদি কেউ পাওয়ারের কাছাকাছি থাকে, তাহলে তার রাজনৈতিক অভিসন্ধি কিংবা নিজের কনস্টিটিউয়েন্সিতে কিছু উন্নয়নমূলক কাজ করার সুযোগ তাদের থাকবে। সেই কারণে যারা ইন্ডিপেন্ডেন্ট পার্টি ছিল, যেটা দেখবেন এনডিএ আর ইন্ডিয়া ছাড়াও যে নাম্বারটা দেখানো হয়েছিল, সেই নাম্বারের কিন্তু ইতিমধ্যেই 11 জন তাদের সঙ্গে নাকি কথা হয়ে গিয়েছে এবং তারা তৈরি রয়েছেন এনডিএ কে সাপোর্ট দেওয়ার জন্য।
তাদের 11 জন ইতিমধ্যেই ইচ্ছা প্রকাশ করেছেন, অর্থাৎ বিজেপির বা এনডিএর সেইখানে নাম্বারটা চলে যাবে কিন্তু 303। এবং কেন অমিত শাহের এই প্রচেষ্টা আপনারা জানেন, যে যেহেতু কিছুটা অংশে টিডিপি এবং জেডিইউ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপর ভরসা রাখতে হচ্ছে, তাই আমার মনে হয় আগামী দিনে বিজেপির এই সক্রিয়তা আরো বেশি করে দেখা যাবে, যে এমন একটি জায়গায় তারা পৌঁছাতে চাইবে এদের মধ্যে যদি একজনও দল ছেড়ে বেরিয়ে যায়, যেমন ধরুন নীতিশ কুমার যদি শুধু বেরিয়ে যায় কিংবা শুধু টিডিপি যদি বেরিয়ে যায়, তাহলে যেন এই সরকারের কোনো রকমের প্রেশার না আসে, সরকার ভেঙে দেওয়ার জন্য কেউ যেন চাপ দিতে না পারে, তার ব্যবস্থায় কিন্তু করে রাখতে চাইছে বিজেপি। তার প্রথম পদক্ষেপ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 303 কিন্তু আনঅফিসিয়ালি বিজেপি বা এনডিএ ক্রস করে গেল। এবং আপনারা যারা গতদিনে দেখেছেন যে প্রথম যে এনডিএ নেতৃত্বাধীন শরিকদের একটি বৈঠক হয়েছে, সেখানে কিন্তু দরাজ মোদীকে সার্টিফিকেট দিতে দেখা গেছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে। সম্ভবত তারাও ভেতর থেকে অঙ্কটা বুঝে গিয়েছেন যে বিজেপি কিন্তু তাদের ওপর আস্তে আস্তে ক্রমশ ডিপেন্ডেন্সি কমানোর দিকেই এগোবে। তার প্রথম পদক্ষেপ বলতে পারেন এই 11টি সিট, এবং এর পরেও শুধুমাত্র এই সময়ের অপেক্ষা দেখতে থাকুন, দেখবেন যে বিভিন্ন দল থেকে হয়তো এমপিরা তারা বিজেপিকে একেবারে ভেতর থেকে কেউ কেউ সমর্থন দিতে পারেন, কেউ এনডিএ কে বাইরে থেকে সমর্থন দিতে পারেন, কেউ আবার সরাসরি নিজের দল ত্যাগ করে বিজেপির মধ্যেও যোগদান করতে পারেন। উদাহরণ হিসেবে আপনাদের দেখিয়েছিলাম একটা কানাঘুষো খবর শোনা যাচ্ছে, 18 জন সমাজবাদী পার্টির এমপি তারা নাকি প্রস্তুত রয়েছেন বিজেপিতে সরাসরি যোগদান করতে পারেন, এমন কিন্তু একটা কানাঘুষো খবর শোনা যাচ্ছে। তো এই ধরনের গোটা বছর ধরে বিভিন্ন রকমের চিত্র আমরা দেখতে পারবো, সেই কারণেই যে দেখবেন আস্তে আস্তে এই টিডিপি এবং জেডিইউ এর ওপর কিন্তু নির্ভরশীলতা কমানোর দিকেই বিজেপি এগিয়ে যাবে। এবং সম্ভবত এটা বুঝতে পেরেই গতদিনে আনকন্ডিশনালি সাপোর্ট দিয়েছে টিডিপি এবং জেডিইউ। তারা প্রধানমন্ত্রী হিসাবে মোদীকে যেমন একদিকে বেছে নিয়েছেন, অন্যদিকে বলেছেন যে আপনারা এগিয়ে যান মোদীজি, আপনি আপনার মতো করে দেশকে এগিয়ে নিয়ে যান, আমরা কোনোভাবে আপনার পথের কাঁটা তো হবই না, আপনার যেমন যেমন সাহায্য লাগবে প্রত্যেকটা সাহায্যই আমরা করব। সম্ভবত তারাও বুঝতে পেরেছেন যে বিজেপি হয়তো তাদের ওপর মুখোপেক্ষী হয়ে বসে 5 বছর রাজত্ব করবে না, বাইরে থেকে বিভিন্ন সমর্থন আদায় করে নিয়ে একটা প্যারালাল তারা জায়গা তৈরি রাখার চেষ্টা করবে, যাতে করে এই সমস্ত শরিকরা কোনোদিনই চাপ সৃষ্টি না করতে পারে, কিংবা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের ওপর যেন বেশি ডিপেন্ডেন্ট করতে না হয়, সেই রাস্তা আগামী কয়েক বছরের জন্য মসৃণ করে তুলতে চলেছে বিজেপি। এবং এর পরেও আরো একটা কথা আপনাদের সামনে বলতে চাই, যে এই 3 টার্মের এনডিএর নেতৃত্বে সরকার হতে চলেছে, এই মুহূর্তে এই পজিশন আজকের দিনে বিজেপিকে অবশ্যই শরিক দলগুলোর ওপর নির্ভরশীল হতে হচ্ছে, সেই কারণেই তারা সরকার গঠন করতে পারবে। এবং এ নিয়ে বিরোধীরা দেখবেন যে রাজ্যে যারা বিরোধীরা রয়েছে তারা তীব্র খোঁচা দিচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিনই নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি পর্যন্ত করে ফেলেছেন। এবং রাহুল গান্ধীর কংগ্রেসের কথা ছেড়ে দিলাম, তারা বিভিন্ন রকমের মকারি করে যাচ্ছে। আপনাদের একটা ছবি দেখাতে চাইবো, দেখুন তো এই ছবিটা দেখে আপনারা কি বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন যে বাঁদিকেরটা রাহুল গান্ধীর প্রতিমূর্তি এবং বাঁদিকেরটা নরেন্দ্র মোদীর প্রতিমূর্তি, এবং নরেন্দ্র মোদীর গলাতে একটা জেডিইউ এর ঝান্ডা, একটা টিডিপির ঝান্ডা, সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, নিশ্চিতভাবে এই চিত্রটা লাস্ট দুটো টার্মে আমরা দেখিনি, সেখানে পুরোটাই নরেন্দ্র মোদী, কারোর ওপর ডিপেন্ড করতে হতো না, কিন্তু 2024 সালের ফর্মুলাটা এই মুহূর্তে অন্তত আলাদা, কিছুদিন পরে কি হবে সেটা ভগবানই জানে। আচ্ছা, এবার রাহুল গান্ধীরটা দেখুন তো, রাহুল গান্ধী সিপিআই কে শরিক নিয়ে বসে আছে, সিপিআইএম কে নিয়ে বসে রয়েছে, এনসিপি কে নিয়ে বসে রয়েছে, এছাড়া আরজেডি, সমাজবাদী পার্টি, ডিএমকে, আম আদমি পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এতগুলো দলকে নিজের গায়ের ওপর বসিয়ে তারা মাত্র 99টা সিট নিয়ে আঙুল তুলছে বিজেপির দিকে, যে তোমাদের নির্ভর করতে হবে জেডিইউ এবং টিডিপি কে। আর কংগ্রেস তোমাদেরকে কতগুলো পার্টির ওপর নির্ভরশীল হতে হচ্ছে? নিজে 30-40টা দলকে সংঘবদ্ধ করে একটা গঠবন্ধন তৈরি করেছেন, সেখানে তিনি আঙুল দেখাচ্ছেন নরেন্দ্র মোদীর বিজেপির দিকে, যে তোমরা কেন জেডিইউ আর টিডিপি কে নিয়ে সরকার করছো? আরে তোমরাও তো 30-35টা দলকে নিয়ে বিরোধী দলের আসনের ভূমিকা পালন করছো। এবং দেখুন কংগ্রেস ইতিমধ্যেই কি ধরনের মকারি শুরু করেছে দেখতে পাচ্ছেন, যে একটা বাইকে বসে রয়েছে চন্দ্রবাবু নাইডু, পিছনে বসে রয়েছে নীতিশ কুমার, আর মোদীকে ঠেলে তারা নিয়ে যাচ্ছে বাইকের আরো একটা ক্যাবিনেটে, মোদী যাচ্ছে আর তাকে নিয়ে যাচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার।
আরো একটা ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। এই দেখুন, একটা টোটো টেম্পো করে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা নাকি ইঞ্জিনে বসে রয়েছে, আর মোদি পিছনে বসে রয়েছে, তাদের টানছে। এইভাবে একেবারে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় চিত্র এনে কার্যত কংগ্রেস বিজেপিকে আক্রমণ করতে চাইছে। নিশ্চিতভাবে গণতন্ত্রে রাজনৈতিকভাবে আক্রমণ একেবারেই এটা করতেই পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যদি এই আক্রমণটা করে তাহলে তাদেরকেও তো ওই যে ভিডিও, ওই যে ছবিটা আপনাদের দেখালাম, সেই আক্রমণটাও তো তাদের মানতে হবে। নিজের গায়ে গোটা দলের যদি পতাকা জুড়ে যায় তাহলে দেখবেন যে একেবারে জোকারের একটা ড্রেস হয়ে যাবে। তার কারণ কোথাও নীল, কোথাও লাল, কোথাও হলুদ, কোথাও সবুজ, এই প্রত্যেকটি দলের সমর্থন নিয়ে কার্যত এই মুহূর্তে কংগ্রেসের রং হচ্ছে কিন্তু এইরকম মিক্সড হয়ে গেছে। আর বিজেপির ক্ষেত্রে যদি যদি আপনারা বলেন তাহলে দুটো মেজর পার্টির সাপোর্ট নিয়ে কিন্তু তারা ম্যাজিক ফিগার ক্রস করে যাচ্ছে, মাত্র দুটি পার্টির সমর্থন লাগছে। সেখানে কংগ্রেস 30-40টা বোধহয় পার্টি নিয়ে তারা মকারি করছে বিজেপির। তারা যদি এককভাবে আরো বেশি সংখ্যক আসন পেত তাহলে নিশ্চিতভাবে এই যোগ করা তাদের মানাতো, কিন্তু এই অবস্থায় তারা যোগ করছে, এটা সত্যি হাস্যকর ছাড়া আর কি বলা যায়। আর আপনাদের যে খবরটা দিলাম, অমিত শাহ কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা ভালোভাবেই জানেন যে ডিপেন্ডেন্সিটা আজকে তাদের মধ্যে তৈরি হয়েছে, আগামী দিনে যেন সেই ডিপেন্ডেন্সিটা না থাকে তার জন্য তারা যথেষ্টই চেষ্টা করবে। এবং অন্যদেরও অ্যাডভান্টেজ কি না, যারা ইন্ডিপেন্ডেন্ট পার্টি রয়েছে, যারা ছোট ছোট পার্টি রয়েছে, যারা এখনো পর্যন্ত ইন্ডিয়া অ্যালায়েন্স বা ইন্ডিয়ার সঙ্গে জড়িত নয়, তাদের কাছে কি অপশন বলুন? তারা কি বিরোধী দলের ভূমিকার জন্য কংগ্রেসকে সাপোর্ট করবে? তাদের কাছে সরাসরি অপশন রয়েছে সরকার গঠন করার। তারা সরকার গঠনের অপশন ছেড়ে বিরোধী ভূমিকা পালন করবে? এটা হতে পারে? তাই যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা রয়েছে তারা এক পা বাড়িয়েই রয়েছে এনডিএ কে সাপোর্ট দেওয়ার জন্য। সেই কারণেই দেখুন, টাইমস নামের যে খবর দেখালাম ইতিমধ্যে 303 কিন্তু ক্রস করে গিয়েছে। এই নাম্বারটা বছর শেষে কোথায় গিয়ে থামবে সেটা এখন থেকে কিন্তু আমরা আন্দাজ করতে পারছি। কি বলবেন বন্ধুরা? আপনাদের সামনে এই তথ্যগুলো রাখলাম। আরো একবার শক্তিশালী এনডিএ সরকারের জন্য আপনারা কি প্রস্তুত রয়েছেন, নাকি আপনারা মনে করছেন দেশের ভবিষ্যৎ ইন্ডিয়া গঠবন্ধন? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।